অল্প বিস্তর কিছু না কিছু জমাই আমরা সকলে। কেউ জমায় পুরনো কয়েন, কেউ জমায় ডাক টিকিট, আবার কেউ জমায় মানুষ আর স্মৃতি। আসলে সব জমানোর মধ্যেই একটা ধরে রাখার নাছোড়বান্দা জেদ কাজ করে, কোনো কিছুকে অবলুপ্ত না হতে দেওয়ার গোয়ার তুমি কাজ করে। তবে কি সত্যি জমিয়ে রাখাই একমাত্র পথ? আর কোনোভাবে কি কোনো কিছুকে ধরে রাখা যায় না? একটা মানুষকে মিলিয়ে যেতে যেতে কেবল স্মৃতি হয়ে খাতার পাতায় আটকে থাকতে দেখা, এই কি একমাত্র সময় শেখায় আমাদের? নাকি এমন কিছু কিছু মানুষ আছে যাদের সত্যিই ধরে রাখা যায়, কেবল আটকে রাখা যায় না? বিকেল রঙের মেয়ে। সুলগ্নাকে প্রথম দেখেছিলাম কোনো এক বিকেল বেলায়। কবে কি বৃত্তান্ত এসব কিছুই মনে নেই, কেবল আন্দাজে বলতে পারি সময়টা ছিল বিকেল। তার কারণ সুলগ্নাকে আমি বিকেল ছাড়া কখনো দেখিনি। আমার মাঝে মাঝে মনে হয় এক একটা মানুষের সঙ্গে দিনের এক একটা সময়ের অদ্ভুত সম্পর্ক থাকে। ছোটবেলায় আমাদের বাড়িতে এক বন্ধু আসতো কম্পিউটারে ভিডিও গেম খেলতে, প্রজেক্ট IGI। আমি ওর পাশে হাঁ করে বসে থাকতাম, খেলা দেখতাম, নিজে কখনো খেলতাম না। ভারী ভয় লাগতো আমার। কতগুলো কাটা কাটা চেহারার সাহেব বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে, আর আমায় দেখতে পেলেই ইংরেজিতে কিসব চিৎকার করে উঠে দমাদম গুলি চালাচ্ছে। আমি ছোট থেকেই একটু নির্বিবাদী ভিজে বেড়াল গোছে। একসঙ্গে এতগুলো মানুষ সব কাজ ফেলে আমাকে দেখতে পেলেই গুলি চালিয়ে দেওয়ার জন্য মুখিয়ে আছে, এই কথাটা ভাবলেই আমার গা শিরশির করত। যাই হোক, সে ছেলেটি আসতো গরমের কিংবা পুজোর ছুটিতে বেলা 11টার সময়। আজও বেলা 11টার সঙ্গে সেই বন্ধুর মুখ যেন আলপিন দিয়ে বোর্ডে আটকে দিয়েছে কেউ। তো সেরকমই বলছিলাম সুলগ্নার কথা। বন্ধুদের সঙ্গে মাঠে তখন ক্রিকেট খেলতাম। খেলা যখন প্রায় শেষের দিকে, শীতের বিকেলের আলো নিভে আসবে আসবে করছে, এমন সময় মাঠের পাশ দিয়ে ব্যাগ কাঁধে হেলে দুলে সে বাড়ি ফিরত। মেয়েটার চেহারার মধ্যে বোধহয় একটা নরম সরম ব্যাপার ছিল। ওই যে কিছু কিছু মানুষ হয় না, যাদের গোলাপি নরম ঠোঁট দুটো একটু ফোলা গোছে, গোল গোল চোখ, কোরিয়ান মেয়েদের মতো কপাল ঘিরে রাখা চুল। বিকেল বেলায় দেখেছিলাম বলে কিনা জানি না, তার আসল গায়ের রং কি ছিল তা আমি কোনোদিনই বুঝতে পারি। তার উপর সবসময় গলন্ত সূর্যের আলো দেখতাম। মনে হতো ওর গায়ের রং বুঝি অস্তগামী সূর্যের মতো। সারা বিকেল রোদে ক্রিকেট খেলে আমার শরীর তখন এক ফোঁটা জলের জন্য আকুপাকু করছে। পাড়ার মোড়ে একটা টিউব কল আছে, সেখানেই ছুটে গিয়ে জল খাওয়া যায়, ঘাড়ে মাথায় দেওয়া যায়। কিন্তু আমার এতক্ষণ ছুটোছুটি করে আর অতদূর যাবার শক্তি থাকতো না। গায়ে তখন ঘাসের গন্ধ, চুল গড়িয়ে নেমে আসা ঘাম কানের পাশে সুরসুরি দিয়ে যাচ্ছে। মাঠের ধারে সিমেন্টের চাতালের ওপর বেওয়ারিশ লাশের মতো চিত হয়ে শুয়ে পড়তাম। ফলত প্রথম দিন যখন তার সঙ্গে দেখা হয়েছিল, সে ভেবেছিল আমি বুঝি অসুস্থ হয়ে পড়েছি। রাস্তা থেকে কখন যে সিমেন্টের চাতালের উপর এসে দাঁড়িয়েছিল বুঝতে পারিনি। ঠক করে জলের বোতলটা আমার পাশে রেখে বলেছিল, কিরে, তোর শরীর খারাপ? বাড়ি থেকে কাউকে ডেকে দেব? আমি আধ বোঝা চোখ খুলে একবার তার দিকে তাকিয়েই আবার বন্ধ করে ফেলেছিলাম। কনুইতে ভর দিয়ে উঠে বসে বোতলটা নিয়ে গলায় ঢালতে যাব, এমন সময় সে সতর্ক করল, আমি কিন্তু মুখ দিয়ে খাই। তো অন্য কোথাও দিয়ে খাওয়া যায় নাকি? উফ, তা বলিনি, বোতলের মুখে মুখ লাগিয়ে খাই। সে ওভাবে আমার মানুষ জল খায়? টাইটানিক দেখিসনি? ওভাবে মানুষ চুমু খায়। মুখের 5 ইঞ্চি উপরে বোতল ধরে ঢক ঢক করে ঢালতে থাকি গলায়। বুঝতে পারি আমার হ্যাটা করায় মেয়েটা রুষ্ট হয়েছে। বিড়বিড় করে বলে,
জলটা না থাকলে তো এখানেই কেলিয়ে পড়ে থাকতিস। জলকে জীবন বলে জানিস না? তাহলে জীবনকে চুমু খেতে অসুবিধে কোথায়? আমি বোতল নামিয়ে রেখে কবজি দিয়ে মুখ মুছি, তারপর দুটো হাতে ভর দিয়ে বলি, কেলিয়ে পড়িনি, আসলে আমার শরীরে একটু সমস্যা আছে। কি সমস্যা? আমার হাটে একটা ফুটো আছে, বেশি দৌড়াদৌড়ি করতে পারি না। দেখুন, কথাটা আমি মোটেই মিথ্যে বলি, অন্তত সজ্ঞানে বলি। সে বয়সে কে যেন আমার মাথায় ঢুকিয়েছিল যে আমার হৃৎপিণ্ডের বাঁদিকের কোথায় যেন দুখানা বড় বড় ফুটো আছে। বেশি তেড়ে দৌড়াদৌড়ি করতে গেলে আমি নাকি স্যাট করে পড়ে মরে যেতে পারি। একটা সময় বুঝতে পেরেছিলাম কথাটা ভাঁওতা, কিন্তু ততদিনে আমার বেশ একটা সুবিধে হয়ে গেছে। ফুটবল খেললে আমি গোলকিপার, না হলে ডিফেন্ডার। স্ট্রাইকে খেললে আমার জন্য অফ সাইড বলে কিচ্ছু হয় না। গোলের সামনে দাঁড়িয়ে থাকি, পায়ে উঁচু বল এলে তুম করে গোলে মেরে দিই। ক্রিকেট খেললে আমি উইকেট কিপার। উইকেট কিপারকে দৌড়াদৌড়ি করতে হয় না বেশি। ব্যাট করলে সবসময় সঙ্গে রানার থাকে। তবে অবৈধ সুবিধের জন্যই বোধহয় দৌড়াদৌড়ির অভ্যাসটা ছোট থেকে একেবারেই হয়নি আমার। ফলে একটু দৌড়াতে গিয়েই হাঁপিয়ে যেতাম, আর তাতে আমার সেই ফুটো হৃদয়ের সন্দেহ আরও বেড়ে উঠত। আচ্ছা, বোতলটা দে, বাড়ি যেতে হবে আমার। আমার হাত থেকে জলের বোতলটা ছিনিয়ে নিয়েই সে আবার আগের মতো হেলে দুলে মাঠ থেকে বেরিয়ে গেল। জানেন, সত্যিকারের প্রেম এবং প্রেমের গল্পের মধ্যে একটা বড় তফাৎ আছে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আর কি। প্রেমের গল্পে হিরোইন হিরোর পাশে এসে বসে, অকারণে প্রথম দেখাতেই কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করে, তাদের আঙুলে আঙুল স্পর্শ করে, শিহরিত হয়, নিজে থেকেই গল গল করে অনেক কথা বলতে থাকে। বাস্তবের মেয়েরা ওরকম হয়ই না। তারা পঙ্কজ স্যারের নোট কিংবা ড্রয়িং খাতাটা হাতে ধরিয়ে দিয়েই কোথায় যেন চলে যায়। রাহুল দ্রাবিড় যেভাবে নিজের স্ট্রাইক রেট ইগনোর করত, অনেকটা সেই কায়দাতেই আমার মতো হাবাগোবা ছেলেদের এড়িয়ে যেত তারা। ফলে সেদিন মাঠে ওর সঙ্গে আমার বেশি কথা হয়নি। তবে সে চলে যাওয়ার পরে কেমন যেন মনটা খারাপ হয়ে যায় আমার। ও চলে গেলেই মনে হতো বিকেলটাও শেষ হয়ে গেল। বন্ধুদের সঙ্গে খেলাধুলার পাঠ শেষ, জিরিয়ে নেওয়ার পাঠও শেষ। আবার বাড়ি ফিরে খুলে বসতে হবে ইতিহাস। তারপর থেকে বন্ধুরা চলে গেলে আমি বেশ কিছুক্ষণ মাঠের পাশে এমনি চিতিয়ে পড়ে থাকতাম। সুলগ্না বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় একবার অলস চোখে আমার দিকে তাকাতো। তেমন তেমন কারণ না থাকলে চেয়েও দেখতো না হয়তো। আমি আমার হৃৎপিণ্ডের ফুটোগুলোকে আরেকবার ধন্যবাদ জানাতাম। মনে মনে ভাবতাম, ওই হাঁপিয়ে ক্লান্ত হয়ে পড়াটুকুনি না থাকলে সুলগ্নার সঙ্গে পরিচয়টুকু কোনোদিনই হতো না বোধহয়। এরই মাঝখানে একটা বিয়ে বাড়ি পড়েছিল। ওদের বাড়িরই কারো বিয়ে ছিল বুঝি। মা বলতো একটা তুঁতে কালারের জামা পরলে আমাকে নাকি রাজপুত্রের মতো দেখায়। এখন বুঝি সেটা ওই হার্টের ফুটোর মতোই, ফুটো প্রশংসা। কিন্তু তখন ব্যাপারটা খেয়ে গেছিলাম। সেজে গুজে বিয়ে বাড়ি গিয়ে দেখি ওমা, ওদের বাড়ির বিয়ে, এদিকেও নিজেই উপস্থিত নেই। বাড়ির লোকে জিজ্ঞেস করে শুনলাম একটু আগেই এসেছিল, শরীর খারাপ হতে বাড়ি চলে গেছে। সেদিন প্রথমবার মনে হয়েছিল বিকেল ছাড়া ওর সঙ্গে দেখা হবে না কোনোদিন। এরপর মাঠ ছাড়া আমার সুলগ্নার সঙ্গে কোথায় দেখা হয়েছিল তা মনে নেই। তবে হ্যাঁ, ওর কথা মনে করতে গেলে জানি না কেন আমার নবজ্যাঠার কথা মনে পড়ে যায়। দুজনের মধ্যে সেরকম কোনো যোগাযোগ ছিল তা আমার মনে হয়। ছেলেবেলায় সুলগ্নাকে নবজ্যাঠা অঙ্ক না কি যেন পড়াতো। আমার মাকে খুব ভালোবাসতো নবজ্যাঠা। কারণে অকারণে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে চলে আসতেন। জ্বালাতনের ট্যাবলেট ছিল লোকটা। রোজ সকালে মর্নিং ওয়াক করতে যেত, আর জানি না কেন আমাকেও ট্যাঁকে বেঁধে নিয়ে যেত। ছোট থেকে আমি কোনোদিনই তেমন মোটা সোটা ছিলাম না, কিন্তু নবজ্যাঠা সাত সকালে আমার খাটের পাশে দাঁড়িয়ে লাঠির ডগা দিয়ে পিঠে খোঁচা মেরে বলতো, দিন দিন খালি আলু খাচ্ছিস আর আলুর মতো চেহারা হচ্ছে, চা হাঁটতে যাবি চা। আমি হয়তো তখন সদ্য রাত অবধি পড়াশোনা করে শুয়েছি,
বেজার মুখে বিরক্তি প্রকাশ করে বলতাম, ধরো বাবা, তুমি এখন যাও তো। আরে কেশবের জিলিপি খাওয়াবো, চল। আমি খাবো না। আচ্ছা, জলধরের কচুরি। তারিকা তুমি যাও না। আচ্ছা, তাহলে তোকে গোল্ড ফ্লেক খাওয়াবো, চল। মানে কি, আমি সিগারেট খাই? ও মা, সেদিন ফজকের দোকানে দাঁড়িয়ে কাকে দেখলাম তবে? তোর বাবাকে বলবো বলবো করেও বুড়ো হচ্ছি তো, দিন দিন চোখটা। ঠিক আছে, কোথায় যেতে হবে চল। আমাকে এত খোঁজাখুঁজি করার কারণ ছিল অবশ্য। কমাস আগে নবজ্যাঠার বউ সোনা জেঠিমা বেঁচে ছিলেন। সে সময়টা সাত সকালে দুজনে নিয়ম করে হাঁটতে বের হতেন। আমি বুঝতাম ওই একই রাস্তায় রোজ একা হাঁটতে যেতে বুড়োর মন খারাপ হয়ে যেত। আমরা যারা গল্প লিখি তারা ছলে বলে গল্পের মধ্যে নিজেদের মন খারাপগুলো লিখে দিই। নবজ্যাঠা তো গল্প লিখতেন না, ফলে উনি গল্পগুলো আমাকে বলতেন। কখনো রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বলতেন, নিরু, ওই শিউলি গাছটা দেখেছিস? হ্যাঁ দেখছি, কেন? তোর জেঠিমা ওই গাছটার নিচে বসতো রে। যতই পায়ে ব্যথা হোক, অন্য কোনো গাছের নিচে বসবেই না, যেন এই একটাই গাছ চিনত। কথাগুলো বলতে বলতে সেই শিউলি গাছটার দিকে এগিয়ে যেত নবজ্যাঠা। ওর গায়ে হাত রাখত, মনে হতো নিজের শরীরের কোনো পুরনো দাগে হাত বোলাচ্ছে। ছোটবেলা থেকে যারা নিয়ম তৈরি করে তাদের উপর ভারী রাগ ছিল আমার। ক্লাস 6-এর নিচে ফুল প্যান্ট পরা যাবে না, ওই জনগণ মন ছাড়া রবীন্দ্রনাথের এত সুন্দর গান আছে সেগুলো জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া যাবে না, ঘাড় না কামিয়ে চুল কাটা যাবে না, এইসব বেয়ারা নিয়মগুলোর উপর ছোট থেকেই খাপ্পান। সেই গাছতলায় দাঁড়িয়েও ভারী রাগ হতো আমার। রাগ হতো এই পৃথিবীর নিয়মগুলোর উপর। নবজ্যাঠা সোনা জেঠিমাকে খুব ভালোবাসত। দুটো মানুষ যারা একে অপরকে ভালোবাসে তাদের একসঙ্গে মরে না যাওয়া আবার কেমন নিয়ম? এখনো ভোর হলে মাঝে মাঝে বারান্দায় এসে দাঁড়ায়। ফ্ল্যাটের নিচে কচুরির দোকানটা চোখে পড়লে নবজ্যাঠার কথা মনে পড়ে যায়। মনে হয় আমার ফ্ল্যাটের দরজা থেকে বেরিয়ে যদি ওই রাস্তাটায় আবার হাঁটতে থাকি তাহলে এখনো হয়তো দেখতে পাবো লাঠি টিকটিক করতে করতে বৃদ্ধ আগের মতোই হেঁটে গিয়ে হাত বুলিয়ে চলেছেন সেই শিউলি গাছটায়, যেন ওর নিচে উনি অনন্তকাল অপেক্ষা করতে পারেন। তো নবজ্যাঠা যেদিন মারা যান সেদিনও আমি মাঠে খেলতে গেছিলাম, কিন্তু খেলিনি। মাঠের একপাশে চুপ করে বসেছিলাম সারা বিকেল। মাঝে বার দুয়েক বল গড়িয়ে এসেছিল আমার দিকে, কুড়িয়ে আবার ছুঁড়ে দিয়েছিলাম পিচের পানে। শেষ বিকেলে মাঠ ফাঁকা হয়ে যেতে সেদিনও সুলগ্না এসে বসেছিল আমার ঠিক পাশটায়। রোজকার মতো জলের বোতল নামিয়ে রেখেছিল মাঝখানে। ও মনে হয় যতই তেষ্টা পাক আমার জন্য একটু জল বাঁচিয়ে রাখত বোতলে। তোর মন ভালো নেই না রে? লাঠিটার কি হবে বলতো? আমি বোতলটা আর করে হাতের উপর ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করি, কোন লাঠি? আরে নবজ্যাঠার লাঠি, খুব প্রিয় ছিল লাঠিটা, ওটা ছাড়া বাড়ি থেকে বের হতো না। একটা গোটা মানুষ চলে গেল আর তুই শুধু লাঠির কথা ভাবছিস? মানুষ চলে যায়, লাঠি রয়ে যায়। আমাদের ইতিহাস স্যার বলে, জানিস? কি বলে? কোন রাজা কত সালে মরে গেছে সেটা ইম্পর্টেন্ট না, মরে তো একদিন যেত, কিন্তু তার মৃত্যুর পর ঠিক কি হয়েছে। যেমন ধর 1707 সাল কেন বিখ্যাত? ঔরঙ্গজেব মরে গেল বলে? মুঘল সাম্রাজ্যের পতনের শুরু বলে। এই তুই কি বলতে চাইছিস বলতো? আমার কাঁধের কাছে একটা ধাক্কা মারে সুলগ্না। তাতে আমার মন আহমেদনগর থেকে মাঠে ফিরে আসে। দুটো মানুষ যখন একসঙ্গে থাকে তখন কেবল তারা দুজন একসঙ্গে থাকে না, আরো অনেকগুলো জড় বস্তু জুড়ে যায় তাদের সঙ্গে। ওই
মানুষ দুটো চলে গেলে ওরাও পড়ে পড়ে কাঁদে। যেমন লাঠিটা কাঁদছে। একদিন একদিন এই বোতলটা কাঁদবে। আমি হাতের জলের বোতলটা তুলে ধরি ওর সামনে। না, সেদিন কোনো উত্তর দেয়নি সুলগ্না, বরঞ্চ সেই মুহূর্তে বাস্তবের নায়িকা থেকে গল্পের বইয়ের মেয়ে হয়ে উঠেছিল সে। আমার পাশে অকারণেই বসে পড়েছিল। তারপর অনেক গল্প করেছিলাম দুজন। ম্যাজিক না কি জানি না, কিন্তু সেদিন কিছুতেই সন্ধে হতে চাইছিল না। মায়েরই বলছি, অন্যদিন ও চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই চুপ করে অন্ধকার নেমে যায়, কিন্তু সেদিন অন্তত ঘন্টা খানেক যেন আমাদের জন্যই বিকেলের আলো দাঁড়িয়েছিল। আচ্ছা, আপনি কোনোদিন কাউকে দুম করে কথা দিয়ে ফেলেছেন? মানে প্রমিস টমিস কোচের? আমরা যারা বাংলা মিডিয়ামের মিডল বেঞ্চের স্টুডেন্ট না, আমার শালা কেউ কাউকে বিশ্বাস করতাম না, যতক্ষণ না মাক কালি দিয়ে বলছে। কিন্তু মজার কথা হচ্ছে, আমরা সত্যিকারের কথাগুলো যখন দিয়েছি তখন মাক কালি একবারও বলিনি। আবার উল্টো দিকে মাক কালি না শুনে বিশ্বাসও করে ফেলেছি। সুলগ্না সেদিন আমার চোখের দিকে চেয়ে বলেছিল, আমি তোকে ছেড়ে কোনোদিন যাব না। না, এর সামনে পেছনে কোথাও কোনো মাক্কালি ছিল না। ভীষণ মেড়মেড়ে গলায়, একদম অঞ্জলির মন্ত্রের মতো মুখস্থ বলি। ওকে বিশ্বাস করার কোনো কারণ ছিল না সেদিন, কিন্তু বিশ্বাস করেছিলাম। জীবনে আর কখনো কিছু এমন দুম করে বিশ্বাস করে ফেলিনি। যে বিশ্বাসে সরস্বতীর কাছে বই জমা রাখতাম, যে বিশ্বাসে ভাবতাম তুঁতে জামাটা পরলে আমাকে রাজপুত্র দেখায়, যে বিশ্বাসে রাতে ভয় পেলে মায়ের কোল ঘেঁষে শুতাম, তার চেয়েও বেশি বিশ্বাস। যেমন জানি বিকেল শেষ হবে, যেমন জানি আজকের মানুষ কাল থাকবে না, আজকের মানুষকে কাল খুঁজব না, ঠিক তেমন সুলগ্না আজ কাল পরশু থেকে যাবে। আর সুলগ্নাকে আজ কাল পরশু আমি খুঁজব। ও, এই মনে পড়ল, সুলগ্নাকে আদৌ নবজ্যাঠা কোনো দিন কিছু পড়াতো না। ওদের দুজনের কোনো যোগাযোগই ছিল না। সময়ের মতো মনে হয় একটা মানুষও আর একটা মানুষের সঙ্গে পিন দিয়ে আটকে থাকে বোর্ডে, ঠিক যেমন আমার সঙ্গে আটকে আছে গোল্ডি। গোল্ডি জাতে ছিল নেড়ি, আমাদের পাড়াতেই ঘুরঘুর করত। একবার কি এক বিশাল ঝড়ফড় হলো, সারা রাত বাইরে গাছ পড়ার গুম গুম আওয়াজ, আর সেই সঙ্গে মুষলধারা বৃষ্টি। সমস্ত গন্ধ মুছে গিয়ে নাকি ঘাসের গন্ধ আর শীত শীত আমেজ। রাতে এমন মুষলধারায় বৃষ্টি এলেই আমার নিজেদের বাড়িটাকে জাহাজ মনে হতো, যেটা ঝড় জলের মধ্যে সমুদ্রের উপর দিয়ে চলেছে, আর আমি হলাম তার নাবিক। দোতলার বারান্দায় একটা পাম্পের হুইল পড়েছিল, সেটাকে বারান্দার গ্রিলের উপর আটকে বাড়িটাকে সঠিক দিশায় ঝড়ের হাত থেকে চালিয়ে নিয়ে যেতাম আমি। শেষে ঝড়ের ধাক্কা সামলে যখন ক্লান্ত সবাই, তখন বুঝি আমার অনারেই জাহাজের ভেতরেই গরম খিচুড়ি আর ডিম ভাজা পরিবেশন করা হলো। চামচে করে মুচমুচে ডিম ভাজা কেটে খিচুড়ির ওপর রেখে মুখে তুলতে তুলতে আমার মনে পড়ত সুলগ্নার কথা। আহ, এমন একটা খিচুড়ি ওকে ছাড়া জমছে না। ও অন্য জাহাজে আছে বলে মন খারাপ হতো। যদি ডুবে যায় বা আমাদের জাহাজ থেকে অনেক দূরে চলে যায়, তো একদিন এমনই ঝড় জলের রাত কাটিয়ে সকাল হয়েছে। বাইরে থেকে হইচই ভেসে আসছে। আমি বাইরে বেরিয়ে দেখি লন্ডভন্ড ব্যাপার। দোতলার জানলার কাঁচ ঝুরঝুরিয়ে ভেঙে পড়েছে নিচে। কোথাও বা ফ্ল্যাটের গায়ে নারকেল গাছ হেলান দিয়ে বাসের সহযাত্রীর মতো অকাতরে ঘুমোচ্ছে। আবার কোথাও ইলেকট্রিকের তার হনুমানের লেজের মতো ঝুলছে। তারই মাঝে হঠাৎ খেয়াল হলো, একটা সোনালি বলের মতো কুকুর ছানা গুটি সুটি হয়ে বসে ড্যাব ডেবিয়ে দেখছে আমাকে।
মনে হলো রাগের মাথায় এত ক্ষয়ক্ষতি করে শেষে ঝড় বাবাজির মনে হয়েছে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, ফলে চক্ষু লজ্জার খাতিরে রেখে গেছে কুকুরছানাটা। গোল্ডি নামটা অবশ্য সুলগ্না দিয়েছিল। ওকে আমাদের বাড়িতে ঢুকতে দিত না মা। আমি জোর জুলুম করাতে বারান্দার নিচে ঠাঁই হয়। আমি দুপুর দুপুর গিয়ে ওকে খাবার দিয়ে আসতাম। গোল্ডিকে ভারী ভালোবাসতাম আমি। মাকে কখনো বলিনি, কিন্তু খাবার খাইয়ে চলে আসার সময় রোজ ওর মাথায় হাত বুলিয়ে বলতাম, তুই আমার ভাই না গোল্ডি? ও লেজ নাড়াত। স্কুল শেষ করে কলেজে উঠতে উঠতে গোল্ডি বেশ খানিকটা বড় হয়ে গেল। আর আমাদের সেই মাঠটা, সেটার উপরে কে যেন শালা একটা ফ্ল্যাট তুলল। আমাদের সেই আনস্মার্ট বাংলা মিডিয়ামের ছোটবেলাটা না গুজবেই কেটে গেছে। যে যা বলতো আমরা সহজেই খেয়ে যেতাম। সে সময় একটা গুজব চলতো আমাদের মধ্যে, মাঝে মধ্যেই শুনতে পেতাম পরের সপ্তাহেই নাকি সিমেন্ট বালি পড়বে মাঠে, ফ্ল্যাট উঠবে, খেলা বন্ধ। কলেজে উঠতে খেলতে যাওয়ার সময় হতো না, সপ্তাহে একদিন, তারপর একেবারেই বন্ধ। তারপর একদিন দেখলাম মাঠের বুক খোঁড়া হচ্ছে। মনে হলো কোনো ম্যাজিকে যেন এতদিন আমাদের জন্যই ধুঁকতে ধুঁকতে নিজেকে বাঁচিয়ে রেখেছিল মাঠটা। আজ আমরা ব্যস্ত হয়ে পড়তে নিজেই হাসতে হাসতে হারিয়ে গেল। তো তারপর বিকেলে ছুটি হলে আমি আর সুলগ্না মাঠের পাশের রাস্তাটা ধরে পার্ক অব্দি হাঁটতে যেতাম গোল্ডিকে নিয়ে। পার্কের ভেতরে গিয়ে ছেড়ে দিতাম ওকে। আমরা দুজনে বসে থাকতাম একটা বেঞ্চে। কোনোদিন দুজনে এক প্লেট চাউমিন খেতাম। লঙ্কার দিকটা সুলগ্নার, অন্য দিকটা আমার। আজ আর খেতে পারছি না রে ভাই, তুই এদিকেরটাও খেয়ে নে না। আমি চামচে করে চাউমিন মুখে ঢোকাতে ঢোকাতে বলতাম, দে মা, তোর ওই পেছন পড়া ঝাল চাউমিন খেলে না কাল সকালে পেছন জ্বলবে। একটু ঝাল সহ্য করতে পারিস না বলেই তোর দ্বারা আর প্রেমটা হলো না। আমি জানতাম এই খোঁচাটাও মারবি। বেছে বেছে আমার বাপশালা ভর্তি করেছে বয়েজ কলেজে। ভেজ চাউমিনের মতো হেদিয়ে গেছে লাইফ। ঝালের সঙ্গে প্রেমের কি সম্পর্ক? ছেলেদের প্রেম করতে গেলে একটু গার্লফ্রেন্ডের ঝাল সহ্য করতে হয়। যে ছেলে ঝাল খেতে পারে না তার প্রেম টেকে না ভাই। আমি কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলাম, তার আগেই গোল্ডি ছুটে আসে আমাদের দিকে। সুলগ্না চাউমিন থেকে চিকেনের টুকরো তুলে ওর মুখে গুঁজে দেয়। আমি ওর দিকে চেয়ে থাকতে থাকতে বলি, কুকুর কতদিন বাঁচে রে? ডিপেন্ড করে, ধর বছর 8। কিন্তু কেন? ভয় করে মাঝে মাঝে। ধর আজ থেকে 10 বছরের পরের একটা দিন, সেদিন চাইলেও আর দেখতে পাবো না ওকে। ওর গলার চেনটা রয়ে যাবে, বাটিটা রয়ে যাবে। আমি বিরক্ত হয়ে একটা ধাক্কা দিই সুলগ্নার কাঁধে। তুই না শালা বহুত হারামি, মন খারাপ থাকলে আরো খারাপ করে দিস। ও একটু হাসে, প্লেট থেকে চামচে চাউমিন তুলে আমার মুখের সামনে ধরে বলে, আমরা যাদের সত্যিই ভালোবাসি তাদের হারিয়ে ফেলার ভয় পাই, আবার যাদের সত্যি ভালোবাসি তাদের কখনো হারিয়ে ফেলি না। তারা কোথাও হারিয়ে যেতেই পারে না। তাহলে ভয় পাই কেন? যাতে তাদের আরো বেশি ভালোবাসতে পারে। বুকের ভেতরটা জ্বলে যায় আমার। মুখ থেকে থুথু করে চাউমিন ফেলে দিই, গলা থেকে যেন আগুন উঠে আসে। হালা ওরে বাচ্চা, ভুলিয়া ভালিয়া তার মতো ঝাল চাউমিন। সুলগ্নার হাসির আওয়াজ কানে আসে। মনে হয় গোল্ডিও যেন ওর সঙ্গে তাল মিলিয়ে কুঁই কুঁই করে হাসছে। কাছতে কাছতেই শুনতে পাই সুলগ্না কানের কাছে ফিসফিসিয়ে বলছে, আর যাদের আমরা ভালোবাসি তাদের ঝাল মাঝে মাঝে একটু সহ্য করতে হয়, বুঝলি গবেট? আজ হঠাৎ এত কথা মনে পড়ছে কেন জানি না। আমি খুব একটা স্মৃতি নিয়ে মাথা ঘামাই না। ও, গোল্ডি কোথায় যেন চলে গিয়েছিল একদিন হঠাৎ করে। কলেজ থেকে বাড়ি ফিরতে মা বলল বেপাড়ার কয়েকটা কুকুর নাকি তাড়া করেছিল ওকে, যেদিকে চোখ চায় দৌড় মেরেছিল। তারপর আর ফিরে আসেনি।
আমি সারা সন্ধে বসেছিলাম জানলায় মুখ রেখে। এর মাঝে 10টা বছর কেটে গেছে। আমার ভাই, আমার নরম সরম স্বভাবের গোল্ডি, যে আমাকে ছেড়ে এক মুহূর্ত নড়তেই চাইতো না, সে সম্ভবত অজান্তেই কবে কোন অন্ধ গলিতে মরে গেছে। তার আগে হয়তো ভুলে গিয়েছিল আমাকে, হয়তো ভোলেনি। এই 10টা বছরের শেষ 7টা বছর সুলগ্নার সঙ্গে দেখা হয়নি আমার। কারণ এমন কিছু জটিল নয়, পড়াশোনা করতে। তোকে না একবার ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ফেলবো। ওখানে সন্ধ্যে থেকেই তো লাইফ শুরু হয় রে। সে এখানেও হয়, কিন্তু তোর সাথে থাকতে পারবো না আমি, সরি। সুলগ্না কিছুক্ষণ স্থির চোখে চেয়ে থাকে আমার দিকে, তারপর বলে, তুই না আগের থেকেও বেশি ছিটিয়াল হয়ে গেছিস। সন্ধ্যের মুখে ক্যাফে থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটছিলাম আমরা দুজনে। মাঝে মাঝে আমার কনুইয়ের কাজটা ধরার চেষ্টা করছিল। মনে হয় ধরা উচিত হবে কিনা ভেবে একটু ইতস্ততই করছিল। আমার মজাই লাগছিল ব্যাপারটাতে। একসময় মনে সাহস এনে খপ করে আমার হাতটা ধরে ফেললো, তারপর চাপা গলায় বলল, এই একটা কথা জিজ্ঞাসা করবো? কিছু মনে করবি না তো? কি? একটু আগেই মনে হয় বৃষ্টি হয়ে গেছে। নির্জন ভেজা রাস্তা বহু দূর চলে গেছে। একটা দুটো গাড়ি চলে যাচ্ছে পাশ দিয়ে হুস হুস করে। তোর লাইফে কেউ আছে? আই মিন স্পেশাল কেউ? এমন ভাব করছিস যেন ব্যাঙ্গালোর থেকে না ব্ল্যাক হোল থেকে ফিরেছিস। আরে ফোনে সত্যি নাও বলে থাকতে পারিস। বল না নিরু, আছে কেউ? না। কেন, এখনো ঝাল খেতে শিখিসনি নাকি? আমি উত্তর দিই না কিছু। একটা চাপা অস্বস্তি শুরু হয়েছে আমার। সুলগ্নার শরীরটা প্রায় আঁকড়ে ধরেছে আমাকে। এতদিন ওর সুখ দুঃখের অংশীদার ছিলাম, কিন্তু শরীরটা এখনো অপরিচিত। কিসের যেন একটা নরম গন্ধ আসে আমার নাকে। ভেজা পিচের রাস্তা কি? আমার বাংলা মিডিয়ামের অস্বস্তিটা বেড়ে ওঠে। আমাদের বন্ধুত্বটা কতদিনের বলতো? লোকের এত পুরনো বন্ধুত্ব টেকে না। তুই ব্যাঙ্গালোরে থাকতে না, খুব মিস করতাম তোকে। দাঁড়িয়ে পড়ে আমার চোখের দিকে তাকাই সুলগ্না। আমি আর করতে চাই না। এই নিরু, আমি আবার কোথাও চলে গেলে? আমি ওর কাঁধে হাত রেখে হাসি। আবার মানে? তুই গেছিলিস কোথায়? এই যে বলি আমাকে মিস করতিস। কাউকে মিস করা মানে সে কোথাও চলে গেছে তা নয়। মিস করা মানে সিম্পলি তার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। তুই এত শিওর কি করে? কারণ আজ থেকে 15 বছর আগে একটা মেয়ে আমার হারিয়ে যাওয়া মাঠের চাতালে দাঁড়িয়ে কথা দিয়েছিল সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি আজও তাকে বিশ্বাস করি। কিন্তু আমি কি করে করি বল? সে আমি কি করে জানব? তোর নিজের ভাগের কথা নিয়ে নেওয়া উচিত ছিল তখন। একটা দ্রুত বেগের গাড়ি বেরিয়ে গেল না সুলগ্নার পাশ দিয়ে? এত জোরে গেল, তাও আওয়াজ শুনতে পেলাম না কেন? তুই সত্যিই বুঝিস? ও নিয়ে আর মাথা ঘামাইনি। ছুটির দিন দুপুরে ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন বিকেল শেষ হয়ে আসছে। টুকটুক করে টোকা পড়লো আমার দরজায়। জানি কে, একমাত্র এই সময়টাই বরাদ্দ রেখেছি ওর জন্য। আমি দরজা খুলে দিয়ে একগাল ঝকঝকে হাসি হাসলাম। হ্যাঁ, ভেতরে। তোর বাড়িতে এত লোকজন কেন রে? তোর সেই পিস্তুত দাদার? আমাকে দেখতে এসেছে। কে? মাথার ডাক্তার? না, ছেলের বাড়ির লোক। ছেলের বাড়ির লোক মানে? আমি একটু থতমত খেয়ে জিজ্ঞেস করলাম। আজ জানি না কেন ভারী কাটা কাটা উত্তর দিচ্ছে সুলগ্না। ও আমার মতোই বাঁকিয়ে চুরিয়ে কথা বলে। আজ এত স্পষ্টবাদী হয়ে গেল কি করে? বিয়ের জন্য। ওরে ওরে কাকা, তুই বিয়ে করছিস? একদিন না একদিন তো করতেই হবে। তো তোকে দেখতে এসেছে যখন, তুই এখানে কি করছিস? সুলগ্না আবার চুপ করে যায়।
আবার বলতে সেই মাঠের কথাটা মাথায় রেখে বললাম আর কি। মনে হয় এর মধ্যে যতবার কথা হয়েছে সুলগ্না আমার সব কথারই জবাব দিয়েছে। তোর কয়েকটা জিনিস আমার কাছে আছে। কি জিনিস? একটা ছোট পলিথিনের প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিল সুলগ্না। আমি হাসলাম। এমন কিছু আপত্তিকর জিনিস নয়। একটা পুরনো স্কেল, দুটো পেন ড্রাইভ, রং পেন্সিলের বাক্স, চুল বাঁধার ক্লিপ, হাতঘড়ি আর একটা জলের বোতল। কবে যে ওগুলো ওর কাছে রয়ে গেছিল মনে ছিল না। এর মধ্যে কোনটা আমার আর কোনটা ওর আমারই মনে নেই। এগুলো আর আমার কাছে রাখতে পারবো না। বেশ তো, টেবিলের উপর রেখে দে। কথা না বাড়িয়ে জিনিসগুলো টেবিলে রেখে দেয় সুলগ্না। তারপর পায়ে পায়ে ফিরে যায় দরজার কাছে। আমি আয়নার সামনে এসে চুল আঁচড়াতে থাকি। হঠাৎ মনে হয় ও দরজা থেকে বের হতে চেয়েও বেরোচ্ছে না। ব্যাপার কি? মেয়েটা আজ এমন ইতস্তত করছে কেন? কয়েক সেকেন্ড সেইভাবেই দাঁড়িয়ে থাকে সুলগ্না। তারপর আমার দিকে পেছন ফিরে প্রশ্ন করে, তোর কিছু বলার নেই আমাকে? কি ব্যাপারে বলতো? আমার প্রশ্নটা যেন কানেই নেয় নাও। সত্যি কিছু বলার নেই? হঠাৎ মনে পড়ে। ওর দিকে ফিরে এগিয়ে গিয়ে বলি, ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম, তোর মায়ের কথা মনে পড়ে সুলগ্না? মা? মনে পড়বে কেন? মা তো সঙ্গেই থাকে। সে হয়তো থাকে, তোকে বিনুনি বেঁধে দেয়, জোর করে উচ্ছে ভাত চটকে খাওয়ায়, তুই একটু কাঁদলেই তোর চোখ থেকে বুঝে ফেলে। আমি এখন বড় হয়ে গেছি, ওসব। আচ্ছা, নবজেঠুর কথা, গোল্ডির কথা, কিংবা সেই ছেলেটার কথা যে রোজ খেলা শেষে তোর জন্য মাঠের পাশে শুয়ে থাকতো সন্ধে অবধি, তার কথা। আজ তৃতীয়বারের জন্য সুলগ্না চুপ করে যায়। আমি একদমে বলে যাই, ওরা সবাই আমাদের থেকে কত দূরে চলে গেছে বল। আমার স্টাম্পার বলটা, তোর স্কিপিং দড়িটা, আমার স্কুলের ব্যাগটা, উইকেট কিপিং গ্লাভস আর সেই হাঁটু অবধি মোজাটা, ওরা কবে আমাদের বিদায় জানিয়ে চলে গেছে আমরা বুঝতেই পারি। আমিও তো চলে যাচ্ছি নীরু, তুই বুঝতে পারছিস না? ওদের মতো আমাকেও দূরে পাঠিয়ে দিবি? কে বলেছে দূরে পাঠিয়ে দেবো? তুই কি জানিস তুই আমার কে? কে? বল, কে? বিকেল রঙের মেয়ে। জীবনে সবাই হারিয়েছে, সব কিছু হারিয়েছে, শুধু বিকেল রঙের মেয়েরা হারায় না। তুই যে কেন এসব বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমার জীবনে তো এখনো বিকেল নামেনি সুলগ্না, কিন্তু নামবে। সবার জীবনে নাম। আমরা সবাই যা ধরে রাখতে চাই তারই সবটুকু হারিয়ে ফেলি। আমরা বুঝতেও পারি না কবে একটু একটু করে সেগুলো হারিয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। যেদিন আমার জীবনে বিকেল নামবে, একটা একটা করে বন্ধু চলে যাবে, চাকরি চলে যাবে, আমার টাকা, আমার নাম, যশ, খ্যাতি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাব, সেদিন বুঝতে পারবো ধীরে ধীরে বিকেল নামছে আমার জীবনে। তখন তোকে ডেকে নেব। বিকেল না হলে যে তোকে ডাকতে নেই। আর আমি সেদিন যদি আমাকে না পাস? আমরা কেউ কখনো পাইনি কাউকে সুলগ্না, আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ কাউকে পায়নি। তবে হ্যাঁ, ডেকেছে, অপেক্ষা করেছে, অপেক্ষা করেছে কখন তোর স্কুল ছুটি হবে, তুই হেলতে দুলতে মাঠের পাশে রাস্তাটা দিয়ে ফিরবি, রাস্তার লাল ইটের ওপর ক্যাম্বিসের জুতো ঘষা লেগে খসখস আওয়াজ হবে, দুজন আবার সিমেন্টের চাতালের ওপর গিয়ে বসে গল্প করব। এক সময় ছট করে অন্ধকার নেমে যাবে। তুই ভুল করছিস নীরু, এভাবে মানুষ হারিয়ে যায়। তুই কিচ্ছু জানিস না। মানুষ সব রকম ভাবেই হারিয়ে যায়। তুই চারিদিকে চেয়ে দেখ, তোর আমার কারোর কেউ নেই, শুধু বিকেল রঙের মেয়েদের
এইভাবে ধরে রাখতে হয়। আমাকে কি পাগল ভাবল সুলগ্না? বেশ কিছুক্ষণ সেইভাবেই দাঁড়িয়েছিল, ঠোঁট দুটো যেন অকারণেই কাঁপছিল। দূরে কোথাও টিভিতে একটা গান বাজছে। মনে হলো রাস্তা দিয়ে এক পাল পরিচিত মানুষ হেঁটে চলে যাচ্ছে দিগন্তে অস্তগামী সূর্যের দিকে। আমরা জানলা দিয়ে তাকালেই দেখতে পেতাম ওদের, কিন্তু দেখলাম না আমরা। মা বলেছিল কাউকে চলে যাওয়ার সময় পেছন ফিরে দেখতে নেই। সুলগ্নাও মিলিয়ে গেল আমার চোখের সামনে থেকে। নবজ্যাঠার মতো, মাঠের মতো, গোল্ডির মতো আগে দৃশ্য হারায়, তারপর শব্দ, তারপর গন্ধ মিলিয়ে আসে একটু একটু করে। সিঁড়ির উপর থেকে ওর পায়ের শব্দ এলো। কখন কে যেন কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে গেল, সুলগ্না আর এই ঘরে দাঁড়িয়ে নেই। জানেন, আমি ওই দিগন্তের দিকে হেঁটে যাওয়া পরিচিত লোকগুলোকে দেখতে চাই। জীবনে কখনো কারো ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকিনি, কিন্তু আজ ছুটে গেলাম জানলার দিকে। গাড়ি বারান্দাটা এখান থেকে দেখা যায়। জানলার গ্রিল দিয়ে তাকিয়ে দেখলাম সুলগ্না লাল পাথর বিছানো রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে দূরের দিকে। ছায়া হয়ে আসছে ওর শরীর। কেবল এখনো শেষ বিকেলের কাঁচা রং খেলা করছে ওর শরীরে, ওর পেটে, পিঠে, হাতে, মুখে। হঠাৎ মনে পড়ে গেল বিকেল ছাড়া ওর সঙ্গে কখনো দেখা হয়নি আমার, হবেও না কোনোদিন। যাদের জীবনে বিকেল নেমেছে তারা চিন্তা করবেন না, প্রকৃতির নিয়মে একটু পরে সন্ধেও নামবে। আর চারপাশ অন্ধকার হয়ে গেলে কে এসে পাশে বসেছে বা বসেনি আপনি জানতেও পারবেন না। আর জানতে না পারলে কিচ্ছু যাবে আসবে না। বিকেল রঙের মেয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।